একটা ১০-১২ বছরের ছেলে রাতে এক গাছ থেকে অন্য গাছে বানরের মতো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। কথাটা শুনে হয়তো অবাক হচ্ছেন, তাই না? অবাক হবারই কথা। আসলে ছেলেটা ইচ্ছে করে এমনটা করছে না। ওকে এক ভয়ংকর ডাইনি ধরেছে। ছেলেটার এমন আচরণে গ্রামের অনেকেই আসছে দেখতে। এদিকে ছেলেটার মা-বাবা কান্না করছে আর সবাইকে বলছে, আমার ছেলেটাকে কেউ গাছ থেকে নামাও। এমন অবস্থায় একজন বলে উঠলেন, ওই তো সালাম কবিরাজ আসছে। লোকটার কথায় সবাই দেখলেন সালাম কবিরাজ আসছে। সালাম কবিরাজের বাড়ি আমাদের গ্রামেই। আমরা ওনাকে সালাম দাদা বলে ডাকি। সালাম দাদা খুব ভালো মনের মানুষ। গ্রামের বাচ্চাদের উনি অনেক ভালোবাসেন। সালাম দাদা সেখানে এসে দুজনকে বললেন, এই তোমরা গাছে ওঠো আর ওকে ধরে নিচে নামাও। সালাম দাদার কথায় দুজন গাছে উঠে ডাইনি ধরা ছেলেটাকে নিচে নামালেন। তখনই সেই ছেলেটার শরীরে ডাইনির উপস্থিতি ছিল। ছেলেটাকে নিচে নামিয়ে সালাম দাদা বললেন, এই কে তুই? এই ছেলেটাকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন? সালাম দাদার কথায় সেই ছেলেটার ভিতরে থাকা ডাইনি বললেন, আমি কে সেটা তোর জেনে লাভ নেই। তুই যত বড় কবিরাজি হোস না কেন, আমি তোকে ভয় পাই না। যদি তোর জীবনের মায়া থাকে তো পালা এখান থেকে। সেই ডাইনির কথায় সালাম দাদা কিছু বললেন না। তিনি তার সাথে করে নিয়ে যাওয়া পট্টির মতো একটা ব্যাগ সেখান থেকে একটা অদ্ভুত রকমের ফুল বের করে সেই ছেলেটার শরীরে লাগাবে। ঠিক তখনই ছেলেটার ভিতরে থাকা ডাইনি বললেন, এই দাঁড়া দাঁড়া, আমি চলে যাচ্ছি। ডাইনির কথায় দাদা হেসে বললেন, কি হলো, তোর ক্ষমতা কই গেল? তোকে যেন আমি এই বাড়ির ত্রিসীমানার আশেপাশে না দেখি। আর এই ছেলেটার শরীরে কখনো আসলে তোকে তুলে বন্দি করে ফেলবো। সালাম দাদার কথায় সেই ডাইনি ভয়ে ভয়ে বলল, ঠিক আছে, তাই হবে। তবু আমাকে কিছু করিস না, আমাকে কিছু করিস না, আমি চলে যাচ্ছি। কথাটা বলেই সেই ডাইনি ছেলেটার শরীর থেকে চলে যাওয়ায় ছেলেটা জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। এই ঠিক কিছুক্ষণ পর দাদা দোয়া কালাম পড়ে ফু দিয়ায় সেই ছেলেটা আবার স্বাভাবিক হয়ে গেলেন। সালাম দাদার এরকম কাজে গ্রামের সবাই অবাক হয়ে গেলেন। সালাম দাদা আগে থেকে নামকরা কবিরাজ, সবাই জানতো। উনি দূরে গিয়ে চিনে ধরা রোগীকে সুস্থ করতেন। কিন্তু গ্রামে নিজের চোখে দেখা ডাইনিকে ছাড়াতে এই প্রথম দেখলেন। সালাম দাদা ডাইনিকে ছাড়ানোর দেখা ব্যাপারটা সবার ভালো লাগে। সবার মতো আমারও ভালো লাগে। এই ঘটনার পরের দিন আমি ও আমার সাথে দুজন সালাম দাদার সাথে দেখা করি। সালাম দাদার সাথে দেখা হওয়ার পর দাদা আমাদের দেখে বলেন, কিরে, হঠাৎ আমার কাছে? তোদের কি পরে টরে ধরলো নাকি? ধরলে বল, সেই পরের সাথে তোদের বিয়ের ব্যবস্থা করে। দাদার এমন কথায় আমরা হাসতে হাসতে বললাম, না দাদা, তেমন কিছু না। তেমন কিছু হলে তো ভালো হতো। আমাদের কথা শুনে দাদা বললেন, তাহলে কেন আসছিস বল। তাদের কথায় আমি বললাম, দাদা, কাল রাতে তুমি যা খেলা দেখালে সেটা দেখে আমরা সবাই অবাক। দাদা, তুমি তো নামকরা কবিরাজ। তোমার জানা অনেক জিন পরীর ঘটনা তো জানা আছে, তাই না? তুমি সেই গল্পগুলো আমাদের বলো। সব তো আজকেই বলতে পারবো না। আজকে একটা বলো। আমাদের কথায় দাদা হাসতে হাসতে বলল, ওহ, তাহলে এই ব্যাপার, জিন পরীর গল্প শুনতে ভালো লাগে বুঝি। দাদার কথায় আমরা মাথা নাড়িয়ে হে উত্তর দেয়ায় দাদা বললেন, শোনো, আমার জানা অনেক ঘটনা আছে, সেগুলো পরে শুনলে হবে। কাল রাতে ওই ছেলেটার শরীর থেকে ডাইনিকে ছাড়াতে একটা ফুল বের করেছিলাম, মনে আছে? হে হে, মনে আছে। ওই ফুলটা কেমন অদ্ভুত দেখতে ছিল। ওটা কিসের ফুল?
আমাদের কথায় দাদা বললেন, ওটা কোনো সাধারণ ফুল না রে, ওটা বিশেষ ধরনের একটা ফুল। এই ফুলটা মানুষদের দুনিয়াতে হয় না, এটা হয় জিন রাজ্যে, বিশেষ এক পাহাড়ে। এই ফুলের গুণাবলী ও ক্ষমতা অনেক। দাদার কথায় কৌতূহল নিয়ে বললাম, দাদা, এই ফুলটা যদি জিনদের রাজ্যে হয় তাহলে তুমি সেটা পেলে কিভাবে? আমাদের কথায় দাদা বললেন, এটা আমাকে একটা পরীর রানী দিয়েছে। উনি কোনো সাধারণ পরী নন, পরীর রানী। ওনার অনেক ক্ষমতা ও অনেক শক্তি। কি? পরীর রানী? তুমি পরীর রানীর দেখা কিভাবে পেলে? আর পরীর রানী তোমাকে ওই ফুলটাই বা দিল কেন? আমাদের কথার জবাবে সালাম দাদা বললেন, ওই গল্পটাই তো এখন তোদের বলবো। বসো, তোমরা আমার পাশে এসে বসো। দাদার কথায় আমরা ওনার পাশে গিয়ে বসায় দাদা বলতে শুরু করলেন। দাদা বললেন, শোনো, আজ থেকে প্রায় 2 বছর আগের কথা। আমি আমাদের 2 গ্রাম পরে একজনের বাড়িতে যাই, ওনার মেয়েকে জিনে ধরেছে সেটা ছাড়াতে। সেখানে যাবার পর আমি ওই জিনটা ছাড়াতে ছাড়াতে অনেক রাত হয়ে যায়। এদিকে জিনটাকে ছাড়িয়ে আমি বাড়ির দিকে রওনা করি। গ্রামের রাস্তা পথে কেউ ছিল না, চাঁদনি রাত। আমি হাঁটছি বাড়ির দিকে। আমি যখন বাড়ির দিকে আসছি তখন হঠাৎ আমার সামনে একটা ভয়ঙ্কর অবয়ব এসে দাঁড়ায়। সেই অবয়বটা দেখে আমি কিছু বলার আগেই ও বলে, সালাম, এখন কোথায় যাবি? তোকে কতবার করে বললাম এখান থেকে চলে যা, বেশি বাড়াবাড়ি করবি না। কিন্তু তুই আমার কথা না শুনে আমাকে আঘাত করে সেই মেয়ের শরীর থেকে তাড়িয়ে দিলি। সেই জিনের কথা আমি বুঝতে পারি, এটা সেই জিন যাকে একটু আগে মেয়েটার শরীর থেকে ছাড়িয়ে আসলাম। সেই জিন সামনে এসে দাঁড়ানোর পর আমি বলি, তুই কাকে ভয় দেখাস? আমি তোকে ভয় পাই না। আশা করি কোনো ঝামেলা করবি না। আমার সামনে থেকে সর, নইলে এখানে বন্দি করব। আমার কথায় সেই জিনটা বলেন, সালাম, খুব বার বেড়ে গেছিস তাই না? আমি আজ চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস আমি সুযোগ পেলে তোর ক্ষতি করে ছাড়ব। এই বলে সে অবয়বটা চলে যায়। অবয়বটা চলে যাওয়ার পর আমি আবারও বাড়ির দিকে হাঁটতে থাকি। আমি হাঁটতে হাঁটতে একটা বাঁশ ঝাড়ের কাছে আসতে দেখলাম 5 থেকে 6টা কালো বিড়াল একটা সাদা বিড়ালের উপর আক্রমণ করছে। সেই কালো বিড়ালগুলোর আক্রমণে সাদা বিড়ালটা অনেক গুরুতরভাবে আহত হয়ে গেছে। এই দৃশ্য দেখে আমার অনেক মায়া হয়। আমি একটা লাঠি নিয়ে সেই বিড়ালগুলোর দিকে এগিয়ে যেতে সেই কালো বিড়ালগুলো ঝোপঝাড়ের মধ্যে পালিয়ে যায়। কালো বিড়ালগুলো চলে যাবার পর আমি সাদা বিড়ালটাকে সেখান থেকে তুলে রাস্তার মধ্যে একটা জায়গায় রেখে বাড়িতে চলে আসি। এই ঘটনার ঠিক 2 দিন পর এক রাতে আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখি খুব সুন্দর একটা মেয়ে আমাকে দেখে মুচকি মুচকি হাসছে। মেয়েটাকে দেখে মনে হয় সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু কিছুই বলে না। এভাবে পরপর 3 রাত আমি ওই সুন্দরী মেয়েটাকে স্বপ্নে দেখি। আমি মেয়েটাকে দেখার পর ভাবতে থাকি, কে উনি যাকে পরপর 3বার দেখলাম আমি? এই ঘটনার 3 থেকে 4 দিন পরে জিনে ধরা একটা রোগীকে আমি দেখতে যাই। সেই রোগীটাকে দেখে আসতে আসতে সেদিনও আমার রাত হয়ে যায়। আমি আমি যখন বাড়ির দিকে আসছি তখন হঠাৎ আমি অনুভব করি আমার পিছনে কেউ আছে। পিছনে কেউ আছে ভেবে ঘুরে তাকাই, কিন্তু পিছনে কাউকে দেখতে পাই না। পিছনে কাউকে না দেখে আমি আবারও বাড়ির দিকে আসতে শুরু করি। এমন অবস্থায় আমার সামনে খুব সুন্দরী একটা মেয়েকে দেখতে পাই। এটা ঠিক সেই মেয়েটা যাকে আমি বারবার স্বপ্নে দেখেছি। আমি মেয়েটাকে দেখে তার দিকে তাকিয়ে থাকি। তখন সে মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে মিষ্টি কণ্ঠে বলেন, কেমন আছেন? আমাকে দেখে অবাক হচ্ছেন তাই না? আমাকে দেখার পর মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নিশ্চয়ই।
ভাবছেন কি আমি? সত্যি বলতে আমি একজন পরী। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। সেজন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে একা পাই না বলে ধন্যবাদ দিতে পারিনি। সেই পরীর কথাই আমি বলি, আপনার জীবন বাঁচিয়েছে আমি? মানে আবার আমি কখন বাঁচালাম আপনার জীবন? আমার কথায় পড়ে বলেন, মনে করে দেখেন কিছুদিন আগেই আপনি কয়েকটা কালো বিড়ালের হাত থেকে একটা সাদা বিড়ালকে বাঁচিয়েছেন, মনে আছে? আসলে আমি ছিলাম সেই সাদা বিড়ালটা। আপনি যে কালো বিড়ালগুলোকে দেখেছেন আমাকে আক্রমণ করতো অন্য রাজ্যের পিশাচ জিন। ওদের সাথে আমাদের শত্রুতা থাকার কারণে ওরা সুযোগ পেয়ে আমার উপর আক্রমণ করে। ওরা আমাকে আক্রমণ করে আমি বিড়ালের রূপ ধারণ করি। কেননা পরীর রূপে করলে, পরীর রূপে থাকলে কোনো মানুষ আমাকে দেখতে পাবে না। বিড়াল রূপে আসলে হয়তো কোনো মানুষ আমাকে দেখতে পারে। আর ওই পিশাচ জিনগুলোর হাত থেকে আমাকে বাঁচাতে পারে। কথা মতো আমি বিড়ালের রূপ নেই। এদিকে ওরাও বিড়ালের রূপ নিয়ে আমাকে আঘাত করে। সেদিন যদি ওই পথ দিয়ে আপনি না আসতেন তাহলে হয়তো আমি ওদের হাতে মারা যেতাম। আপনি আমাকে বাঁচানোর পর আমি আমার রাজ্যে ফিরে যেতে সক্ষম হই। আমি আমার রাজ্যে ফিরবার পর ওদের ধরে কঠিন বিচার করি, ওদের মৃত্যুদণ্ড দেই। আমি সাধারণ কোনো পড়ে না, আমি পড়ে রানী। আমি সেই দিন আমার একটা আত্মীয় বাড়ি থেকে ফিরছিলাম, তাই ওরা সুযোগ পেয়েছিল আমাকে আক্রমণ করার। ওদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সেই পরের কথায় আমি বেশ অবাক হই, কেননা আমি বুঝতে পারিনি উনি বিড়াল রূপে ছিল। আমি সেদিন সাধারণ বিড়াল ভেবে উপকার করেছিলাম। এদিকে সেই পরী আমার খুব খুশি হয় আর পরে আমাকে বলে, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আমি খোঁজ নিয়ে দেখেছি আপনি একজন কবিরাজ। আপনি আমার উপকার করা আমি আপনাকে একটা উপহার দিতে চাই। এই বলে পরে একটা ফুল বের করে আমাকে দিয়ে বলেন, এই ফুলটা আপনার সাথে রাখবেন। এটা আমাদের জিন রাজ্যের বিশেষ ধরনের একটা ফুল। এই ফুলের শক্তি অনেক। এটা আপনার সাথে থাকলে আপনার কবিরাজের শক্তি অনেক বেড়ে যাবে। কিন্তু কখনোই ওই ফুলটি অন্যায়ভাবে কোনো জিনিস পরির ক্ষতি করবেন না। ওই ফুলটা আপনার কাছে রাখুন। এছাড়া আমি আপনার সাথেই থাকব। আপনি যখন বড় কোনো সমস্যায় পড়লে আমাকে স্মরণ করবেন। আল্লাহর রহমতে আমি চেষ্টা করব সমস্যার সমাধান করার। এই ঘটনার পর পরে চলে যায়। পরে চলে যাওয়ার পর আমিও বাড়িতে চলে আসি। এরপর থেকে পরের দেওয়া ফুল দিয়ে আমি চিকিৎসা শুরু করি। তখন থেকে এই ফুলটা অপরই আমার সাথে থাকে। এভাবে আস্তে আস্তে পরীর সাথে আমার সম্পর্ক ভালো হয়। সালাম দাদার কথায় আমরা বলি, সম্পর্ক ভালো হয় মানে কি বোঝাতে চাইলে পরীর সাথে ভালোবাসা হয়েছে নাকি? আমাদের কথায় দাদা বললেন, আরে না বোকা, পরী জানতো আমি বিবাহিত, কিন্তু আমাদের দুজন দুজনকে ভালো লাগে। এদিকে এমন অবস্থায় সালাম দাদার কাছে একজন লোক আসে। উনি হয়তো জিন পড়ে কোনো সমস্যা নিয়ে আসছে। তো সেই লোকটা আসার পর দাদা আমাদের বললেন, এই তোরা আজকে যা, এই পরিসহ অনেক ঘটনা আমার জানা আছে, অন্য একদিন আবার বলবো তোদের। তাদের কথায় আমরাও খুশি মনে চলে যাই। সালাম কবিরাজের জানা সুন্দর সুন্দর অনেক ঘটনা জানা আছে। আস্তে আস্তে সব শুনতে পারবেন আমার এই কালো রাত 24 ইউটিউব চ্যানেলে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে নেবেন। একদিন রাত করে সবাই মিলে খাবার খাচ্ছিলেন রফিক সাহেব ও তার পরিবার। খাবারের সময় হঠাৎ একটা কালো বিড়ালের বাচ্চা জানালা দিয়ে ঘরে প্রবেশ করে। বাচ্চাটিকে দেখে রফিক সাহেবের ছেলে বললেন, মেউ। এই বলে সে তার মাংসের হাড় সেই বিড়ালের বাচ্চাটিকে খেতে দেন। সেই বিড়ালের বাচ্চাটা সেই হাড়টা মুখে নিয়ে আবারও জানালা দিয়ে বাইরে চলে গেলেন। এই ঘটনার সবাই বিষয়টা স্বাভাবিকভাবেই নেন। গ্রাম অঞ্চলে এরকম বিড়াল ঘরে আসা বিষয়টা সবাই স্বাভাবিকভাবেই দেখে থাকেন। সেদিন সেই বিড়ালের বাচ্চাটা চলে যাবার পরের দিন রাতে আবারও আসে রফিক সাহেব ও তার ছেলে তাদের ফেলে দেওয়া মাছ মাংসের
কাটা হাড় এগুলো খেতে দেন। এভাবে বেশ কিছুদিন সেই বিড়ালের বাচ্চাটা আসার পর একদিন রাতের ঘটনা। রোজ রাতের মতো সেদিনও রফিক সাহেব, তার বউ ও তার ছেলে বসে খাবার খাচ্ছিলেন। খাবার সময় ওই বিড়ালের বাচ্চাটা পাশেই বসা ছিলেন। এমন সময় হঠাৎ করে সেই বিড়ালের বাচ্চাটা লাফ দিয়ে রফিক সাহেবের ছেলের গায়ের উপর পড়ে। বিড়ালের বাচ্চা গায়ে পড়ায় রফিক সাহেবের ছেলে, ওর নাম সুজন। সুজন সেই বিড়ালটিকে আঘাত করার ফলে বিড়ালের বাচ্চাটা আবারও এক লাফে জানালা দিয়ে চলে যায়। ওই ঘটনার পরের দিন রফিক সাহেব একটা অবাক করা ঘটনা দেখেন। রফিক সাহেব দেখেন রাতে দেখা বিড়ালের সেই ছোট বাচ্চাটা মৃত অবস্থায় পড়ে আছে বাড়ির পিছনে। এটা দেখে তো উনি খুব আফসোস করেন, একটু খারাপও লাগে, কেননা বাচ্চাটিকে রাতের বেলা আঘাত করেছিল তার ছেলে সুজন। বাচ্চাটা মারা গেছে, তাই রফিক সাহেব একটা গর্ত করে সেখানে বিড়ালের বাচ্চাটিকে পুঁতে রাখেন। এই ঘটনার ঠিক ৩ দিন পর থেকে রফিক সাহেবের ছেলে সুজনের সাথে ঘটতে থাকে অস্বাভাবিক ভয়ঙ্কর ঘটনা। একদিন রাতেই চিৎকার দিয়ে ওঠে সুজন। ওর চিৎকারে রফিক সাহেব রুমে যেতে সুজন ওর বাবাকে জড়িয়ে ধরেন। ছেলের এমন ঘটনায় রফিক সাহেব জিজ্ঞেস করেন, কি সমস্যা, চিৎকার দিল কেন? বাবার মুখে কথাটা শুনে সুজন বললেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমি স্বপ্নে দেখলাম একটা বিড়াল। বিড়ালটা আকারে অনেক বড় ছিল। সেই বিড়ালটা কথা বলছে ও বলছে, তুই বাঁচবি না, আমি তোকে বাঁচতে দেব না। কথাটা বলি সে আমার শরীরে লাফিয়ে পড়ে। ছেলের কথায় রফিক সাহেব একটা বিষয় খেয়াল করেন, তার ছেলে সুজন স্বপ্নে ভয় পেলেও ঘটনা ঘটছে বাস্তবে। মানে সুজন স্বপ্নে দেখছিল সেই বিড়ালটার ওর শরীরে লাফিয়ে পড়ছিল, কিন্তু বাস্তবে শরীরে দাগ পড়ে গেছে। বুক ও পেটের মধ্যে বিড়ালের নখের হাত আঁচড় দেখা যাচ্ছে। ছেলের এই অবস্থায় রফিক সাহেব ও তার স্ত্রী অনেক ভয় পেয়ে যান। বাকি রাতটুকু তারা আর নিজের ঘরে না ঘুমিয়ে সুজনের কাছেই ঘুমান। এই ঘটনার পর সুজন ভেবেছিল তার সাথে আর কিছু ঘটবে না, কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে তারপরে রাতেও সেই একই ঘটনা ঘটল। পরপর ২ রাতে একই রকম ভয়ঙ্কর ঘটনা ঘটায় রফিক সাহেব শিওর নন এটা সাধারণ কোনো ঘটনা না। ওই বিড়ালের বাচ্চাটিকেও নিশ্চয়ই কোনো সাধারণ বিড়াল না, ওটা নিশ্চয়ই কোনো জিন জাতি হবে। আমার ছেলে ওকে ভুল করে মেরে ফেলায় ওর মা বাবা আমাদের পিছনে লেগেছে। বিষয়টা অস্বাভাবিক ভেবে রফিক সাহেব একজন কবিরাজ নিয়ে আসেন। সেই কবিরাজ বাড়িতে এসে তেমন কিছু বলতে পারেননি। তিনি সুজনকে দেখেন আর ঝাড়ফুঁক দিয়ে চলে যান। এই ঘটনা ২ দিন ভালো চললেও ২ দিন পর থেকে আবারও ভয়ানক ঘটনা ঘটতে থাকে। এবার শুধু সুজন না, সুজনের সাথে ওর মা বাবা মানে রফিক সাহেবও রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। রফিক সাহেব স্বপ্ন দেখে একটা ভয়ঙ্কর অবয়ব এসে বলছে, তোরা কেউ বাঁচবি না, আগে তোর ছেলেকে নিয়ে যাব, তারপর তোর ছেলেকে আমি বাঁচতে দেব না। এরকম স্বপ্ন দেখার পর রফিক সাহেব ও তার স্ত্রী আতঙ্ক আরও বেড়ে যায়। একমাত্র ছেলের সাথে হঠাৎ এসব কী ঘটছে সেটা ভেবেই যেন মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে ভয় ও আতঙ্কে থাকায় ২ দিন এক রাতে, রাত ঠিক ২টা কি ৩টা হবে, এরকম একটা সময়ে সুজন বাড়ির বাইরে চিৎকার দিতে থাকে। ছেলের চিৎকারে রফিক সাহেব ও তার স্ত্রীর বাহিরে বেরিয়ে সুজনকে দেখে বলে, কিরে বাবা? এরকম স্বপ্ন দেখার পর রফিক সাহেব ও তার স্ত্রী আতঙ্ক আরও বেড়ে যায়। একমাত্র ছেলের সাথে হঠাৎ এসব কী ঘটছে সেটা ভেবেই যেন মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে ভয়ে ও আতঙ্কে থাকার ২ দিন পর এক রাতে, রাত ঠিক ২টা কি ৩টা হবে, এরকম একটা সময়ে সুজন বাড়ির বাহিরে চিৎকার দিতে থাকে। ছেলেটার চিৎকারে রফিক সাহেব ও তার স্ত্রী বাহিরে বেরিয়ে সুজনকে দেখে বলে, কিরে বাবা, তুই এত রাতে বাহিরে, তুই না ঘুমিয়েছিলি নিজের রুমে? বাবার কথার জবাবে সুজন যা বলে সেটা শুনে রফিক সাহেব ও তার স্ত্রী যেন আকাশ থেকে পড়ে। সুজন বলে, বাবা, আমি রুমেই ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে যায় বিড়ালের মিউ মিউ আওয়াজে।
আমার ঘুম ভেঙে যেতেই আমি নিজেকে দেখতে পারি একটা কবরস্থানে কবরের ওপর শুয়ে আছি। আমার পাশে বসা আছে কালো কোচকোচে একটা বিড়াল। নিজেকে কবরের ওপরে দেখে চিৎকার দিয়ে বাড়িতে দৌড়ে আসি। এই দেখো, আমার শরীরে এখনো মাটি লেগে আছে। ছেলেটার কথায় রফিক সাহেব তার ছেলের শরীরের দিকে তাকিয়ে দেখলেন ঠিকই ওর শরীরে মাটি লেগে আছে। ছেলের শরীরে মাটি দেখে রফিক সাহেব ছেলেকে সেই রাতের বেলায় গোসল করতে বলেন। বাবার কথায় সুজন গোসল করে ঘরে যান। এরপর ভয়ে আর সুজন বাকি রাতটুকু ঘুমাননি। রফিক সাহেব ও তার স্ত্রী ও পাড়ায় ছিলেন বাকি রাতটুকু। এভাবে রাত পেরিয়ে সকাল হতেই রফিক সাহেব অন্য আরেকজন কবিরাজ নিয়ে আসেন বাড়িতে। কবিরাজ বাড়িতে আসায় রফিক সাহেব সব ঘটনা খুলে বলেন সেই কবিরাজকে। রফিক সাহেব বলেন, কবিরাজ মশাই, আমার ছেলে ভুল করে একটা বিড়ালের বাচ্চাকে মেরে ফেলেছে। ওটা কোনো সাধারণ বিড়ালের বাচ্চা নয়। ও যদি সাধারণ কোনো বিড়াল হতো তাহলে আমাদের সাথে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটতো না। রফিক সাহেবের কাছে সব শুনে সেই কবিরাজ বেশ কিছুক্ষণ প্রক্রিয়া করেও তেমন কিছু জানতে পারলেন না। কবিরাজ শুধু এটা বললেন, হে, আপনাদের ধারণা ঠিক। আপনার ছেলে বিড়াল ভেবে যাকে আঘাত করেছে সেটা ছিল একটা পরীর সন্তান। এখন আপনাদের সাথে ওই পরীটাই ঘটনা ঘটাচ্ছে, নাকি অন্য কারণ আছে সেটা বলতে পারবো না। আপনারা অন্য কোনো হজুর বা কবিরাজ দেখতে পারেন। কথাটা বলে রফিক সাহেবদের হতাশ করে সেই কবিরাজ চলে যান। কবিরাজ চলে যাবার পর রফিক সাহেব আবারও ভেঙে পড়েন। নিজের ছেলের উপর এমন ভয়ঙ্কর ঘটনা যেন মানতে পারছেন না রফিক সাহেব। কবিরাজ চলে যাওয়ার পরের দিন রাতে হঠাৎ সুজন চিৎকার দিতে থাকে। সুজনের চিৎকার শুনে ওর মা বাবা রুমে আসতেই সুজন ওর মামাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমাকে বাঁচাও, ও আমাকে নিয়ে যাবে, বাঁচতে দেবে না, আমাকে বাঁচাও বাবা। ছেলের এমন ভয়ে উনিও ওকে জড়িয়ে ধরে বলে, বাবা, ভয় নেই, আমরা আছি না, আমাদেরকে বলো তো বাবা, কি হয়েছে? বাবার কথা জবাবে সুজন বলে, বাবা, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখি আমার পাশের উপর একটা কালো কুচকুচে অবয়ব বসে আছে। ওর চোখগুলো মিটমিট করে জ্বলছে। আমি ওকে দেখে চিৎকার দেয়, ও লাফ দিয়ে জানালা দিয়ে কোথায় যেন মিলে গেলেন। ছেলের মুখে এরকম বর্ণনা শুনে রফিক সাহেব অনেক চিন্তিত হয়ে পড়েন। তাদের সুন্দর সাজানো গোছানো সংসার হঠাৎ করে এরকম ভয়ঙ্কর অশান্তি চলে আসবে ভাবেনি। ভয় ও আতঙ্কের মাঝে কাটতে থাকে দিন। রোজ রাতে ছোটখাটো কিছু না কিছু ঘটছে। তেমনি একদিন রুম থেকে চিৎকার করতে থাকেন সুজন। সুজনের চিৎকারে ওর মা বাবা সহ আশেপাশের অনেকেই চলে আসে বাড়িতে। সবাই সুজনের কাছে এসে দেখেন সুজন জ্ঞান হারিয়ে পড়ে আছে মাটিতে। সবাই এটাও খেয়াল করেন ওর নাক দিয়ে রক্ত পড়ছে। সুজনের নাক দিয়ে রক্ত আসায় ওকে সেই রাতেই ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর সুজনের জ্ঞান ফিরে। ওর জ্ঞান ফেরা ডাক্তার প্রাথমিক যে চিকিৎসা সেটা করে দেন। চিকিৎসা নিয়ে সুজন বাড়ি আসার পর শুরু হয় আরেকটা ভয়ঙ্কর ঘটনা। সুজন রক্তবমি করতে থাকে। ছেলের এই অবস্থা দেখে রফিক সাহেব মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসেন বাড়িতে। ইমাম সাহেব এসে সুজনকে ঝাড়ফুঁক করে দেওয়ায় সুজন একটু স্বাভাবিক হয়। সুজন স্বাভাবিক হবার পর সেই ইমাম হজুর রফিক সাহেবকে বলেন, আপনাদের বাড়ির অবস্থা তেমন একটা ভালো দেখছি না। আপনারা ভালো কোনো হজুর বা কবিরাজ নিয়ে আসতে পারেন বাড়িতে। কথাটা বলে চলে গেলেন উনি। ইমাম হজুর চলে যাবার পরের দিন থেকে সুজনের চেহারা খারাপ হতে থাকে। দিন যত যায় সুজনের শরীর ততই শুকাতে থাকে। ছেলের এমন অবস্থায় রফিক সাহেব পাগলের মতো খুঁজতে থাকেন বড় কোনো হজুর বা কবিরাজের। কিন্তু এতে কোনো লাভ হয় না। কবিরাজকে নিয়ে আসা হয় ঠিকই, কিন্তু কবিরাজ কোনো সমস্যাই ধরতে পারে না। এভাবে খারাপ পরিস্থিতির মাঝে কেটে যায় আরও কয়েকটা দিন। কয়েকদিন পর এক রাতে হঠাৎ সুজনের প্রচণ্ড চিৎকারে রফিক সাহেব ও তার স্ত্রী দৌড়ে সুজনের রুমে গিয়ে দেখেন সুজন রুমে নেই। রাতের বেলা ছেলে কোথায় গেল এ ভেবেই সুজনের মা বাবা পাগলের মতো সুজনকে ডাকতে থাকে আর খুঁজতে থাকে।
হঠাৎ সুজনের চিৎকার আসে বাহিরের দিক থেকে। ছেলের চিৎকার শুনে রফিক সাহেবও দৌড়াতে থাকেন সেদিকে। এভাবে দৌড়াতে দৌড়াতে একটা বিশাল বাঁশঝাড়ের কাছে গিয়ে অবশেষে দেখতে পান সুজনকে। সুজনকে দেখে স্বস্তি পেলেও পাশে তাকিয়ে যা দেখেন সেটা দেখে রফিক সাহেব ও তার স্ত্রী ভয়ে থরথর করে কাঁপতে থাকেন। রফিক সাহেব দেখেন সুজনের পাশে দাঁড়িয়ে আছে খুব ভয়ঙ্কর দেখতে দুটো কালো কুচকুচে অবয়ব। অবয়ব দুটোর চোখগুলো জ্বলজ্বল করছে আর দাঁতগুলো অনেক লম্বা ও ছোচালো। এমন ভয়ঙ্কর অবয়ব দেখে রফিক সাহেব কিছু বলতে যাবে ঠিক তখনই সেই অবয়ব দুটোর মধ্যে একটা বলে উঠলেন, "কিরে, ছেলেকে বাঁচাতে এখানে চলে আসছিস? তোকে বলেছিলাম না তোর ছেলেকে নিয়ে যাব? আজ সেই সময় হয়ে গেছে, আজ অমাবস্যা রাত, আজ রাতে তোর ছেলেকে মেরে ফেলবো। তুই আর তোর স্ত্রী যেহেতু এসেছিস, তোর ছেলের সাথে সাথে তোদেরও মেরে ফেলবো। আগে মারবো তোর ছেলেকে, অনেকদিন রক্ত খায় না রে, রক্ত।" কথাটা বলে সে অবয়ব দুটো সুজনের দিকে এগিয়ে যেতে লাগলেন। নিজের ছেলেকে চোখের সামনে মরতে দেখতে কে চায় বলেন? এই রফিক সাহেব তার ছেলের দিকে এগিয়ে যাবে ঠিক সেই সময় মুহূর্তে ঝড়ের বেগে একটা অবয়ব রফিক সাহেবকে আঘাত করলেন। রফিক সাহেব চিৎকার দিয়ে পড়ে গেলেন মাটিতে পড়ে বলতে লাগলেন, আমার ছেলেটে আমার ছেলেকে কিছু করো না, ওকে ছেড়ে দাও। এদিকে রফিক সাহেবের স্ত্রী কি করবে? স্বামীর কাছে থাকবে নাকি ছেলের দিকে যাবে বুঝতে না পেরে কান্না করতে লাগলেন। ওদিকে সেই অবয়ব দুটো সুজনের কাছে গিয়ে সুজনকে স্পর্শ করবে ঠিক তখনই কোথা থেকে আলোর ঝলকানিতে সেখানে এসে উপস্থিত হলেন একজন নারী অবয়বটা এসে সেই কালো কুচকুচে অবয়বটার দুটো শরীরে আঘাত করতে লাগলেন। শুরু হলো দুই দিনের মাঝে লড়াই। বেশ কিছুক্ষণ লড়াই শেষে সেই নারী অবয়বটা ওই কালো কুচকুচে অবয়ব দুটোকে মেরে ফেললেন। অবয়ব দুটোকে মেরে ফেলায় সুজন দৌড় দিয়ে তার মা-বাবার কাছে এসে ভয়ে তাদের জড়িয়ে ধরেন। এদিকে সেই নারী অবয়বটা রফিক সাহেবের কাছে আসতেই রফিক সাহেব ভয়ে বললেন, "আপনি কে আমি জানি না। আপনি দয়া করে আমার পরিবারের কারো কোনো ক্ষতি করবেন না। আমার ছেলেকে মাফ করে দিন।" রফিক সাহেবের অনুরোধে এই নারী অবয়বটা বলেন, "আমি একটা পরী।" শোনার পর রফিক সাহেব বুঝতে পারেন এটা সেই পরী যেই পরীর ছেলেকে বিড়াল ভেবে শুরুতে সুজন আঘাত করেছিল। পরে সেই বিড়ালের বাচ্চাটা মারা গেছে। সেই বিড়ালের বাচ্চাটা হয়তো ছিল এই পরীর ছেলে। এসব ভেবে রফিক সাহেব পরীকে বলেন, "আমি বুঝতে পারছি আপনি ওই জিনটার মা, যে জিনটা বিড়াল রূপে আমাদের বাড়িতে আসতো। দেখুন, আমার ছেলে বুঝতে না পেরে আপনার ছেলেকে আঘাত করেছে। আমার ছেলের আঘাতের ফলে হয়তো আপনার ছেলে মারা গেছে। হ্যাঁ, আমরা তো জানতাম না ওটা সাধারণ কোনো বিড়াল না। আপনি দয়া করে আমাদের মাফ করে দিন।" রফিক সাহেবের মুখে কথাগুলো শুনে সেই পরী অবাক করা একটা কথা বলে। সেই পরী বলে, "আপনারা ভয় পাবেন না। আমি আপনাদের কখনো কোনো ক্ষতি করিনি আর করব না। আমি আপনাদের আসল ঘটনা খুলে বলি। আপনারা যে ভাবছেন বিড়ালরূপী আমার ছেলে যেত আপনার বাড়িতে, এটা ঠিক, ও আমার ছেলে ছিল। ওটাও ঠিক যে ওকে আঘাত করেছিল। কিন্তু সুজনের আঘাতে আমার ছেলে মারা যায়নি। আমার ছেলে মারা গেছে অন্য কারণে।" পরীর কথায় রফিক সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করেন, "কি কারণে আপনার ছেলে মারা গেছে? আমাদের খুলে বলুন।" তখন পরী বলে, একটা অবাক করা ভয়ঙ্কর ঘটনা। পরী বলে, "আপনার ছেলেকে কালো জাদু করা হয়েছে। শুধু ছেলে না, ছেলের সাথে সাথে আপনাদেরও। আর আপনাদের ওপর কালো জাদু করেছে সুজনের আপন মামি। কয়েক মাস আগে জমিজমা নিয়ে সুজনের মামার সাথে আপনার একটু কথা কাটাকাটি ঝগড়া হয়েছিল না? তখন সুজনের বাবা রফিক সাহেব বললেন, হে হয়েছিল। তো পরে আমি মামলা করি আর মামলায় রায় আমার দিকে হয় আর আমি আমার স্ত্রী ভাগের জমি পেয়ে যাই।" রফিক সাহেবের কথায় পরি বলেন, "সেই জন্য আপনাদের ওপর রাগ করে সুজনের মামি এক তান্ত্রিকের কাছে গিয়ে আপনাদের উপর কালো জাদু করে জিন চালান করে। সেই জিন আগে আপনার ছেলে সুজনকে মারত, তারপর আপনাদের। যখন কালো জাদু করা হয় তার কিছুদিন আগে থেকে আমার ছেলে বিড়াল রূপে আপনাদের বাড়িতে যেতেন।
মাছের কাঁটা ও মাংসের ফেলে দেওয়া হাড় খেতে। আমার ছেলে আপনাদের বাড়িতে যাওয়ায় প্রথম আমি ভয় পেলেও পরে যখন দেখলাম আপনারা কিছু বলছেন না, তখন আপনাদের ভালো মানুষ বলে মনে হলো। আমিও নিশ্চিন্তে থাকতাম। এদিকে হয় কি, কালো জাদু করে যে জিন দুটোকে আপনাদের কাছে আপনাদের বাড়িতে পাঠানো হয়েছে, সেই জিন দুটো আপনাদের বাড়িতে গেলেও কিছু করতে পারতেন না, কারণ আমার ছেলে বাধা দিতেন। এভাবে কিছুদিন চলার পর একদিন ওই খারাপ জিন দুটো আমার ছেলেকে মেরে ফেলে। আপনি বিড়াল ভেবে যেটাকে মাটি চাপা দিয়েছেন, ওটা ছিল আমার ছেলে। আমার ছেলের মৃত্যুর জন্য আপনারা কেউ দায়ী নন। ওই খারাপ জিন দুটো আপনাদের মাঝে মধ্যে বিড়াল রূপে ভয় দেখিয়েছে। কোনো চিন্তা নেই, কারণ ওরা আমার ছেলেকে মেরেছে। আমি আমার ছেলের হত্যার প্রতিশোধ নিয়েছি, ওদেরকে মেরে ফেলেছি। আপনারা বাড়িতে চলে যান। আল্লাহ চাইলে আজকের পর থেকে সুজন সুস্থ হয়ে উঠবে। আপনারা নিয়মিত নামাজ আদায় করবেন। কথাটা বলে চলে গেলেন পরী। পরী চলে যাওয়ার পর রফিক সাহেব, তার স্ত্রী ও সুজন বাড়িতে চলে আসলেন। মানুষের জীবনে তো কত রকম ঘটনা ঘটে, কিন্তু নিজের পরিবারের সাথে এরকম একটা ঘটনা ঘটবে সেটা ভাবতেই পারেনি। কথা কাটাকাটি বা ঝগড়ার জেরে কেউ কাউকে কালোজাদু করা ঠিক না। রফিক সাহেবের পরিবারের ওপর কালোজাদু করেছে সজনের মামি। এই ঘটনার কিছুদিন পর রফিক সাহেব জানতে পারেন সজনের মামির হঠাৎ করে চোখে দেখতে পান না। নিজের পাপের শাস্তি এভাবে পাবে সেটা ভাবতে পারেনি তারা। আল্লাহর বিরুদ্ধে গিয়ে কিছু করলে সেটার পরিণাম হয় অনেক ভয়াবহ। কেউ জেনে বা না জেনে কাউকে কালোজাদু করলে এখনই তওবা করে ফিরে আসুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।